আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের আজকের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব হচ্ছে চতুর্ভুজ এবং বহুভুজ নিয়ে। তো চতুর্ভুজ বলতে আমরা আসলে কি বুঝি, যে চারটা বাহু দ্বারা যদি কোনো ক্ষেত্রকে আমরা সীমাবদ্ধ করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে একটা চতুর্ভুজ। যেমন ধরা যাক এটা হচ্ছে একটা ক্ষেত্র, এখানে হচ্ছে আমার চারটা বাহু আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তো এইটা অ্যাকচুয়ালি কিন্তু রেখাংশ, তাই না? তো রেখাংশ মিলে যখন একটা ক্ষেত্র আবদ্ধ করে তখন তাকে আমরা বলে ফেলি হচ্ছে ওই ক্ষেত্রের বাহু। তাহলে এই রেখাংশগুলো অ্যাকচুয়ালি হয়ে গেল এখন আমার ওই ক্ষেত্রের একটা করে বাহু। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার একটা চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজটা বিভিন্ন প্রকারের হতে পারে। চলুন তাহলে আমরা বেসিক কিছু প্রকারের চতুর্ভুজ দেখে নেই। তো প্রথমে আসবে হচ্ছে আমার আয়ত। তো আয়ত হচ্ছে এমন একটা চতুর্ভুজ যেই চতুর্ভুজের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। তো এখানে বিপরীত বাহু কোণগুলা, তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এবিসিডি আয়তক্ষেত্র। তো এই এবিসিডি আয়তক্ষেত্রের এবি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু আর হচ্ছে এডি একটা বাহু। তো এবি আর সিডি বাহু এরা হচ্ছে আমার বিপরীত বাহু, আর বিসি আর হচ্ছে এডি বাহু এরা হচ্ছে আমার বিপরীত বাহু। এই বিপরীত বাহুগুলো আমার এখানে হবে হচ্ছে সমান এবং এরা হচ্ছে এখানে হবে সমান্তরাল। আবার আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই আয়তক্ষেত্রের এই যে এখানে চারটা কোণ উৎপন্ন হলো, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, এই চারটা কোণই হচ্ছে প্রত্যেকটাই 90 ডিগ্রি করে, অর্থাৎ প্রত্যেকটা কোণই আমার এখানে সমকোণ। আর আয়তক্ষেত্রের কৌণিক বাহু বিন্দুগুলা যে এ আর সি আবার বি এবং ডি, এদেরকে যদি আমি যোগ করে দেই তাহলে আমি দুইটা কর্ণ পাবো। এই কর্ণ দুইটা হচ্ছে আমার এসি আর হচ্ছে বিডি। যদি কোনো চতুর্ভুজ আয়ত হয় তাহলে এর কর্ণ দুইটাও সমান হবে, তার মানে হচ্ছে এসি ইজ ইকুয়াল টু আমার বিডি হবে। এবং সেই কর্ণগুলা যে বিন্দুতে ছেদ করবে, ধরা যাক তারা ও বিন্দুতে ছেদ করলো, তাহলে তারা ও বিন্দুতে আসলে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে আমি বলতে পারি এও ইজ ইকুয়াল টু ওসি, আবার বলতে পারি হচ্ছে ও বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ওডি। ওকে, এবার আসি হচ্ছে আমরা অন্য একটা চতুর্ভুজের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি হচ্ছে সামান্তরিক। তো সামান্তরিকের ক্ষেত্রে এটা আয়তের মতোই, খালি পার্থক্য হচ্ছে শুধুমাত্র বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। অর্থাৎ আমি যদি বলি এ বি সি ডি একটা হচ্ছে আমার সামান্তরিক, তার মানে আমরা আসলে বলতে পারছি যে এ বি ইজ ইকুয়াল টু সিডি আর হচ্ছে এডি ইজ ইকুয়াল টু বিসি, আর এবি সমান্তরাল হচ্ছে সিডি আর হচ্ছে আমি বলতে পারবো এডি সমান্তরাল হচ্ছে বিসি। এখানেও যদি আমি কৌণিক বিন্দুগুলোকে যোগ করে দেই তাহলে হচ্ছে এসি আর হচ্ছে বিডি দুইটা আমি কর্ণ পাবো, এবং এই কর্ণগুলা যদি ও বিন্দুতে ছেদ করে তাহলে আমি এখানেও বলতে পারবো এও ইজ ইকুয়াল টু ওসি হবে আর বিও ইজ ইকুয়াল টু ওডি হবে, অর্থাৎ কর্ণগুলা তাদের ছেদবিন্দুতে আসলে সমদ্বিখণ্ডিত হবে। কিন্তু এখানে শুধুমাত্র বলতে পারছি না যেটা, সেটা হচ্ছে এই যে কোণগুলা, এই কোণগুলা কিন্তু এখানে সমকোণ না। ওকে, তাহলে আমরা সামান্তরিকটা বুঝে ফেললাম। এবার আমরা শিখবো হচ্ছে বর্গ নিয়ে। তো বর্গ হচ্ছে এমন একটা চতুর্ভুজ যেই চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ। অর্থাৎ আমি যদি বলি এবিসিডি আমার এখানে হচ্ছে একটা বর্গ, তাহলে আমি বলতে পারি যে এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু এডি, অর্থাৎ সবগুলো বাহু সমান। আমি যদি কৌণিক বিন্দুগুলো যোগ করে দেই তাহলে আমি হচ্ছে এসি আর হচ্ছে বিডি কর্ণ পাবো। এই কর্ণ দুইটাও আসলে তখন সমান হয়ে যাবে। এই কর্ণগুলো যদি ও বিন্দুতে ছেদ করে তাহলে আমি বলতে পারি যে তারা AO is equal to OC হবে, আবার BO is equal to OD হবে এখানেও। এবং এখানে আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে কর্ণগুলা যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে তারা অ্যাকচুয়ালি সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে তারা সমদ্বিখণ্ডিত হবে এবং এই অ্যাঙ্গেলগুলা আমার হবে প্রত্যেকটা 90 ডিগ্রি করে।
আর এমনিতে বর্গের কিন্তু এই প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আবার হচ্ছে এটাও আমার 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে বর্গের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আসলে আমার 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও হচ্ছে আমার 45 ডিগ্রি। কারণ কর্ণগুলা সমান, তারা সমদ্বিখণ্ডিত হলে তারাও সমান হবে, তার মানে হচ্ছে এই বাহু ইজ ইকুয়াল টু এই বাহু। তাহলে আমি বলতে পারি এ ও বি এই ত্রিভুজটা অ্যাকচুয়ালি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এরকম করে আমি সেম বলতে পারবো ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রে, সেম বলতে পারবো আমি ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে, সেম বলতে পারবো আমি ত্রিভুজ সি ও ডি এর ক্ষেত্রে। এই চারটা ত্রিভুজই আমার হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু আমার এবিসিডি একটা বর্গ হচ্ছে। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে রম্বস নিয়ে পরেরটার ক্ষেত্রে, অর্থাৎ রম্বসের ক্ষেত্রে। রম্বস একটা চতুর্ভুজ যার হচ্ছে প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ আমি বলতে পারি এবিসিডি একটা যদি রম্বস হয় তাহলে এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু এডি। তাহলে এই চারটা বাহুই কিন্তু আমার এখানে সমান। আরো একটা মজার ব্যাপার হচ্ছে এই চারটা বাহুই সমান্তরাল, তার মানে আমি বলতে পারবো যে এডি সমান্তরাল বিসি আর এবি সমান্তরাল হচ্ছে আমার সিডি। আর এদের কৌণিক বিন্দুগুলাকে যদি আমি যোগ করে দেই, অর্থাৎ আমি যদি এ আর সি আর হচ্ছে আমি যদি বি আর ডি দুইটাকে যোগ করে দেই, তাহলে আমি এসি আর বিডি দুইটা কর্ণ পাচ্ছি। এই এসি আর বিডি কর্ণ দুইটা পরস্পর যদি ও বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা বলতে পারি যে এও ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে ওসি আর বিও ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে ওডি, অর্থাৎ তারা পরস্পর সমদ্বিখণ্ডিত হচ্ছে। এবং এখানে আরো একটা মজার ব্যাপার হচ্ছে এই কর্ণগুলা যেই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় সেই বিন্দুতে আসলে সমকোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, তার মানে তারা অ্যাকচুয়ালি সমকোণে সমদ্বিখণ্ডিত হচ্ছে। তাহলে রম্বসের ক্ষেত্রেও আমরা এই বর্গের এই ব্যাপারটা খেয়াল করতে পারছি। তাহলে এটা গেল মোটামুটি আমার রম্বস সম্পর্কে ধারণা। এবার আমরা কিছু চতুর্ভুজ নিয়ে স্বীকার্যগুলা দেখে নিব। তো প্রথম স্বীকার্যটা হচ্ছে যে কোনো চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হবে 4 সমকোণ, অর্থাৎ 360 ডিগ্রি। তার মানে এবিসিডি যদি একটা সামান্তরিক হয় তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে 360 ডিগ্রি। একইভাবে যদি আয়ত হয় তাহলেও আমি বলতে পারবো যে এ বি সি ডি এই চারটা কোণ মিলে 180 ইন্টু 2 অর্থাৎ 360 ডিগ্রি হবে। বর্গের ক্ষেত্রেও এই চারটা কোণ এ কোণ এ কোণ বি কোণ সি কোণ ডি মিলে 360 ডিগ্রি হবে। রম্বসের ক্ষেত্রেও কোণ এ কোণ বি কোণ সি কোণ ডি এগুলো মিলে 360 ডিগ্রি হবে। এখন যদি চতুর্ভুজ না হয়ে বহুভুজ হতো তখন কি হতো? তখন হতো হচ্ছে কোনো একটা বহুভুজের আমরা যদি জানি যে তার বাহুর সংখ্যা কয়টা, তাহলে আমরা সেখান থেকে বের করতে পারি তার অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত। এখন ধরা যাক আমি নিচ্ছি হচ্ছে ত্রিভুজ, তাহলে ত্রিভুজের বাহু কয়টা? 3টা। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু আমরা এখন জানি কত, 180 ডিগ্রি। তাহলে আমি যদি n এর ভ্যালু এখানে 3 বসাই তাহলে আমার আসে 3 - 2 ইন্টু হচ্ছে 180, তার মানে 1 ইন্টু 180, তার মানে অ্যাকচুয়ালি 180 ডিগ্রি। এবার যদি চতুর্ভুজ হয়, যে কোনো চতুর্ভুজ হোক সেটা আয়ত রম্বস যেটাই হোক না কেন, তার তো 4টা বাহু থাকবে তাই না? তো 4টা বাহু মানে n এর ভ্যালু যদি 4 আমি এখানে বসাই তাহলে 4 - 2 ইন্টু হচ্ছে 180, অর্থাৎ আমার আসছে 2 ইন্টু 180, তার মানে 360 ডিগ্রি। অর্থাৎ এই ফর্মুলার মধ্যে আমি যদি বাহুর নাম্বারটা বসিয়ে দেই তাহলে কিন্তু আমি বের করে ফেলতে পারি যে সবগুলা অন্তঃস্থ কোণের সমষ্টি কত। তাহলে আমি যদি ষড়ভুজের জন্য ব্যবহার করি তাহলে ষড়ভুজের বাহু কয়টা থাকবে? 6টা। তাহলে 6 বসাবো n এর ভ্যালু, তার মানে আসবে 6 - 2 ইন্টু হচ্ছে 180, তাহলে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 720 ডিগ্রি। তাহলে ষড়ভুজের জন্য আমার 6টা কোণের সমষ্টি আসবে অ্যাকচুয়ালি 720 ডিগ্রি। ওকে, এখন যদি আমাকে বলে যে এই
বহুভুজগুলার অন্তস্থ কোণের ভ্যালুটা কত, মানে হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলগুলা এই অ্যাঙ্গেলগুলা এই অ্যাঙ্গেলগুলার ভ্যালুটা কত। এখন এটা যদি একরকম বহুভুজ হয় তাহলে তো একরকম হবে, কিন্তু যদি সুষম বহুভুজ হয়, যেমন সুষম যদি ত্রিভুজ হয় মানে হচ্ছে তিনটা বাহুই সমান এবং তিনটা কোণই সমান, তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজটা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়? 60 ডিগ্রি। আর যদি আমার চারটা কোণই সমান হয় তাহলে সেই ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়? 90 ডিগ্রি। তাহলে একইভাবে সুষম ষড়ভুজের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত আসবে? 720 ডিভাইডেড বাই 6, অর্থাৎ তখন আসবে হচ্ছে 120 ডিগ্রি। যদি সুষম পঞ্চভুজের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কত আসবে? তাহলে হচ্ছে সুষম পঞ্চভুজের জন্য আমার আগে এইটার ভ্যালু বের করতে হবে তারপর করতে হবে, তাই না? কিন্তু না, আমরা কিন্তু এটা একটা শর্টকাটেও ব্যবহার করতে পারি। কিভাবে? তো শর্টকাটটা হচ্ছে বহুভুজের অন্তস্থ কোণ ইজ ইকুয়াল টু n-2/n ইনটু 180। তো আমি যদি পঞ্চভুজের ক্ষেত্রে বের করতে চাই তাহলে 5-2/5 ইনটু হচ্ছে 180, তার মানে হচ্ছে 3/5 ইনটু 180, তার মানে হচ্ছে 108 ডিগ্রি। তাহলে সুষম পঞ্চভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলগুলার ভ্যালু আসবে হচ্ছে 108 ডিগ্রি করে। অর্থাৎ আমি তখন টোটাল পাঁচটা কোণ বা n সংখ্যক কোণের ভ্যালু বের করে n এর মান দিয়ে ভাগ না করে ডিরেক্ট কিন্তু এই ফর্মুলা দিয়ে ব্যবহার করে ফেলতে পারি। এটা কিন্তু অ্যাকচুয়ালি সেই কাজটাই করছে। n-2 ইনটু 180 মানে কি? সবগুলা কোণ এর সমষ্টি ডিভাইডেড বাই n। তো এই ফর্মুলার মধ্যে বসে আমি একবারই করে ফেলতে পারি যে প্রত্যেকটা সুষম বহুভুজের অন্তস্থ কোণগুলোর ভ্যালু কত হবে। পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু সুষম হতে হবে, সুষম না হলে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল না। তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরের স্বীকার্যটা হচ্ছে ক্ষেত্রফল। তো যদি আয়ত হয়, আয়তের ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। অর্থাৎ এইটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, মানে বড় লেন্থটা তার দৈর্ঘ্য আর ছোট লেন্থটা হচ্ছে তার প্রস্থ, তার ক্ষেত্রফলটা হবে এই দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। যদি সেটা বর্গ হয় তাহলেও কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ, তবে পার্থক্যটা হচ্ছে এখানে একটা বাহুর দৈর্ঘ্যই তো সবগুলোর জন্য সেম, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই বাহুগুলা, এইটা এই বাহু গুণন এই বাহু, তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে অ্যাকচুয়ালি কি এক বাহুর দৈর্ঘ্য দুইবার গুণ করছি না? এই কারণে আমরা বলি হচ্ছে বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। সামান্তরিকের ক্ষেত্রে আমার ক্ষেত্রফলটা হচ্ছে সামান্তরিকের ভূমি ইনটু হচ্ছে এই সামান্তরিকের উচ্চতা। তার মানে আমি ধরে নিই এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। আর রম্বসের ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো কিছুই ধার ধারি না, আমরা ডিরেক্ট হচ্ছে বের করি কর্ণদ্বার দৈর্ঘ্য কত। যদি কর্ণটা দৈর্ঘ্য বের করে ফেলতে পারি তাহলে হাফ ইনটু কর্ণ দুইটার গুণফল হচ্ছে আমার রম্বসের ক্ষেত্রফল। তো এবার আমরা শিখবো হচ্ছে পরিসীমা। তো পরিসীমা যদি বের করতে চাই, আয়তক্ষেত্রের পরিসীমাটা হবে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এই দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা কেন হলো? কারণ আয়তক্ষেত্রের বা যে কোনো ক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে তার চারপাশের দৈর্ঘ্যটা। তো একটা আয়তক্ষেত্রের চারিদিকে কয়টা দৈর্ঘ্য থাকে? এই হচ্ছে একটা দৈর্ঘ্য, এই হচ্ছে একটা দৈর্ঘ্য, এই হচ্ছে একটা দৈর্ঘ্য, এই হচ্ছে একটা দৈর্ঘ্য। এর মধ্যে এই বড়টাকে আমরা অ্যাকচুয়ালি বলে নেই হচ্ছে দৈর্ঘ্য আর এই ছোটটাকে আমরা অ্যাকচুয়ালি বলে নেই হচ্ছে প্রস্থ। তাহলে এরকম দৈর্ঘ্য আছে কয়টা? দুইটা, তাহলে 2 ইনটু দৈর্ঘ্য। এরকম প্রস্থ আছে কয়টা? দুইটা, তাহলে 2 ইনটু প্রস্থ। দুটো যোগ করে দিলে অ্যাকচুয়ালি আসে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। একইভাবে যখন আমরা বর্গের ক্ষেত্রে পরিসীমা বের করি তখন অ্যাকচুয়ালি কি হয়? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান, তাহলে আমরা অ্যাকচুয়ালি চারবার একই বাহুর দৈর্ঘ্যকে যোগ করলে কি পরিসীমা এখানে পেয়ে যাব। এই কারণে বর্গের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 4 ইনটু এক বাহুর দৈর্ঘ্য। সামান্তরিকের ক্ষেত্রে পরিসীমাটা হচ্ছে 2 ইনটু সন্নিহিত বাহুর যোগফল। এটাও কিন্তু এই 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থের মধ্যে। কিভাবে? সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু আমার দৈর্ঘ্য প্রস্থ ওভাবে নাই, এই একটা বাহু এই একটা বাহু, এদের একটা কি সাধারণ শীর্ষবিন্দু আছে না, এই কারণে এরা হচ্ছে সন্নিহিত বাহু। এদের যোগফল যদি আমি বের করি তাহলে সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি জানি যে বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। তাহলে এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা, তার মানে এইটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সেম। আবার এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা, তার মানে এইটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সেম। তাহলে এই দুইটার দৈর্ঘ্য বের করে যোগ করে দিয়ে যদি ডাবল করে দেই তাহলে এই দুইটার দৈর্ঘ্য হয়ে যাবে না? তাহলে ডাবল করা মানে অ্যাকচুয়ালি কি? দুইবার আমি এটাকে আর এটাকে যোগ করলাম, এটাকেও আর এটাকেও যোগ করে দিলাম, তার মানে অ্যাকচুয়ালি আমার পরিসীমাটা চলে আসলো, মানে চারটা
দৈর্ঘ্য যোগ করে ফেললাম। এই কারণে সামান্তরিকের ক্ষেত্রে আমার পরিসীমাটা আসবে 2 ইন্টু সন্নিহিত বাহুর যোগফল। আর রম্বসের ক্ষেত্রে ওই একই বর্গের মতো চারপাশের বাহুগুলো যোগ করে দিব, তাহলে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে মোটামুটি আমার এই স্বীকার্যটা হয়ে গেল। এবার আমরা হচ্ছে কয়েকটা প্রশ্ন সলভ করব। তাহলে চলুন শুরু করে ফেলি। প্রথম প্রশ্নটা হচ্ছে, একটা বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 2025 বর্গমিটার। এখন আমাকে হচ্ছে এই বর্গাকার বাগানের চারিদিকে বেড়া দিতে হবে। তো আমাকে এখন বের করতে হবে এই বর্গাকার বাগানের চারিদিকে যদি আমি বেড়াটা দেই, তাহলে সেই বেড়াটার দৈর্ঘ্যটা কত আসবে। তো আমরা ধরে নেই এইটা হচ্ছে আমার একটা বর্গাকার বাগান। তো এই বর্গাকার বাগানের আমি হচ্ছে এই পাশ, এই পাশ, এই পাশ, এই পাশ চারিদিকেই হচ্ছে বেড়া দিব। তার মানে কি, অ্যাকচুয়ালি আমি এর পরিসীমা বরাবর বেড়াটা দিচ্ছি। তাহলে আমার বেড়াটা হবে হচ্ছে এরকম একটা বেড়া। তো এখন তাহলে আমি এটার পরিসীমা বের করলে কি আমার বের হয়ে যাচ্ছে না কত মিটারের বেড়া দিব। তাহলে এর দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে ক্ষেত্রফল পাবো, কিন্তু এটা তো বর্গাকার বাগান, তাই না? তার মানে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার করলেই আমি ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে দেওয়া আছে হচ্ছে ক্ষেত্রফল 2025 বর্গমিটার। এটাকে আমি রুট করে দিব, রুট ওভার 2025 যদি আমি করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 45। সেখান থেকে আমি পেলাম এক বাহু হচ্ছে 45 মিটার। তাহলে বাগানটার বেড়া কত লাগবে, এটাকে 4 গুণ করে দিব। তাহলে আমার বেড়া লাগবে হচ্ছে 4 ইন্টু 45 মিটার, তার মানে হচ্ছে 180 মিটার। সুতরাং বেড়া অ্যাকচুয়ালি এত মিটারই প্রয়োজন। তাহলে এবার আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলেছে একটা বর্গাকার বাগানের ক্ষেত্রফল একই আগের মতোই 2025 বর্গমিটার। এর মাঝ বরাবর 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। আমাকে বের করতে হবে রাস্তার চারিদিকে যদি আমি বেড়াটা দেই তাহলে বেড়াটা কত মিটার লাগবে। তাহলে এবারও আমি আগের মতো একটা বর্গাকার বাগান নিয়ে নিলাম। এখন এই বাগানের মাঝখান দিয়ে আমি 2 মিটার চওড়া একটা রাস্তাও দিয়ে দিচ্ছি। তাহলে এবার যদি আমি ভালো মতো খেয়াল করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই রাস্তাটার যদি চারিদিকে আমি বেড়া দেই তাহলে বেড়াটা অ্যাকচুয়ালি কোন বরাবর আসবে। এইখানে একটা বেড়া আসবে আর এইখানে একটা বেড়া আসবে। তার মানে এই দৈর্ঘ্য এর সমান একটা বেড়া হবে, এই দৈর্ঘ্যের সমান একটা বেড়া হবে। তাহলে এই বাগানটা তো বর্গাকার, তার মানে অ্যাকচুয়ালি কি, যে কোনো এক বাহুর দৈর্ঘ্য বের করলেই সেটাকে ডাবল করে দিলে আমার বেড়ার দৈর্ঘ্য চলে আসবে না। তাহলে আবার আগের মতোই ক্ষেত্রফলটা থেকে আমি যদি রুট করে দেই তাহলে আমি পেয়ে যাব হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে আমি পেলাম হচ্ছে সেটা 45 মিটার। এবার আমি হচ্ছে যদি বেড়াটা বের করতে চাই তাহলে এটাকে আমি ডাবল করে দিব, তার মানে আমার বেড়া আসবে হচ্ছে 2 ইন্টু 45 মিটার, তার মানে হচ্ছে আমার 90 মিটার বেড়া দিতে হবে। আচ্ছা, চারিদিকে আমি রাস্তা দিয়ে ফেললাম, মাঝে দিয়েও রাস্তা দিয়ে ফেললাম, কিন্তু মাঝে দিয়ে তো একবার গেল, যদি মাঝে দিয়ে দুইবার যায় তাহলে সেটা একবার দেখে নেই। পরের ম্যাথটায় বলেছে একইভাবে একটা বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 2025 বর্গমিটার। এর উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে মাঝ বরাবর 2 মিটার চওড়া রাস্তা আছে। আমাকে বের করতে হবে রাস্তার চারিদিকে বেড়া দিলে কত মিটারের বেড়া লাগবে। তো এবার আমি একটা বর্গাকার বাগান নিয়ে নিচ্ছি। এই বাগানের এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে আমার ওয়েস্ট, এটা হচ্ছে আমার ইস্ট। তাহলে এখন এই বাগানটার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বরাবর 2 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে উত্তর দক্ষিণ বরাবর 2 মিটার চওড়া একটা রাস্তা, পূর্ব পশ্চিম বরাবর 2 মিটার চওড়া আরো একটা রাস্তা। তো আমাকে এখন বের করতে হবে যে রাস্তার চারিদিকে বেড়া দিলে কত মিটারের বেড়া লাগবে। তো আমরা এখন আবার আগের মতো 2025 বর্গমিটার যেহেতু আমার ক্ষেত্রফল, এটাকে রুট করে দিলে আমি পেয়ে যাব যে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 45 মিটার। তো এখন এই এক বাহুর দৈর্ঘ্য 45 মিটার হলেও এর মধ্যে আবার এতটুকু অকুপাই করে আছে কি 2 মিটার চওড়া রাস্তাটা। তো এতটুকু বাদ দিলে তাহলে আমার এইটা আর এইটার দৈর্ঘ্যটা এখন বের করে ফেলি। তাহলে এটা দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি কত আসবে, 45 মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে 43 বাই 2, তার মানে হচ্ছে 21.5। তাহলে এতটুকু আসবে হচ্ছে আমার 21.5 মিটার। তাহলে একইভাবে এইটা 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 এইটাও বের করে ফেলতে পারি। তাহলে এগুলোও আসবে হচ্ছে 21.5 মিটার করে। এখন যদি আমি বেড়াটা দিতে চাই তাহলে এটা তো বর্গাকার বাগান, তাই না? তো বর্গাকার বাগান হওয়ার সুবাদে আমি তাহলে এখন
এই দৈর্ঘ্যটা যা আসবে আমার এই দৈর্ঘ্যটাও তাই আসবে, এই দৈর্ঘ্যটাও তাই আসবে। তাহলে আমি বেড়া তো দিব আসলে এই বরাবর আর হচ্ছে এই বরাবর, তাই না? একইভাবে এখানেও বেড়া আসবে, এখানেও বেড়া আসবে, এখানেও বেড়া আসবে। তাহলে বেড়াটা আসলে কিরকম আসবে? এরকম বেড়াগুলো আসবে। তাহলে আমি আসলে এই যে এই দৈর্ঘ্যগুলা এই দুইটাকে যোগ করলে আমি একটার জন্য পাচ্ছি। তাহলে 2 ইন্টু এইটা মানে হচ্ছে একটা কোয়াড্রেন্টের জন্য বেড়া। তাহলে এটাকে 4 গুণ করলে 4টা কোয়াড্রেন্টের জন্য বেড়া চলে আসবে না? তাহলে আমি বলতে পারি যে বেড়া লাগবে অ্যাকচুয়ালি 4 ইন্টু 2 ইন্টু 21.5 মিটার। তাহলে আমার বেড়া অ্যাকচুয়ালি আসবে 172 মিটার। তার মানে আমার এখানে 172 মিটারের বেড়া লাগবে। তো আশা করি এই বেড়ার ম্যাথগুলো আমরা বুঝে ফেললাম। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটায় বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:1। উহার পরিসীমা 200 মিটার হলে এর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যদি 3:1 হয় তাহলে আমি দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে প্রস্থকে ধরে নিই হচ্ছে x মিটার, আর দৈর্ঘ্য তাহলে হয়ে যাবে বাই ডিফল্ট 3x মিটার। তো আমাকে বলে দিয়েছে পরিসীমা হচ্ছে 200 মিটার, তাই না? তার মানে এই 3 প্লাস x ইন্টু হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 200 মিটার। তাহলে প্রশ্ন মতে হচ্ছে এই 2 ইন্টু এক্স প্লাস 3x ইজ ইকুয়াল টু 200। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x এর ভ্যালু হচ্ছে 25 মিটার। তো যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে আমার প্রস্থ যদি 25 মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত আসবে? 75 মিটার, 3 গুণ। তাহলে এবার আমি ক্ষেত্রফলটা বের করে ফেলি। 25 ইন্টু 75 অর্থাৎ 1875 স্কয়ার মিটার। তার মানে এটার ক্ষেত্রফল আসলে এই 1875 স্কয়ার মিটার। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে বলেছে একটা বর্গাকার বাগানের পরিসীমা বা একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। খুব ভালো। ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:1 এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার হলে বর্গটার এক বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। আচ্ছা, তো তাহলে আমি ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের প্রস্থটা x হলে দৈর্ঘ্য হবে 3x। তাহলে এখান থেকে আমি পেয়ে যাই যে ক্ষেত্রফল মানে x ইন্টু 3x ইজ ইকুয়াল টু 786। তার মানে x এর ভ্যালু এখান থেকে পেয়ে যাই 16। এখন তার মানে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 16 মিটার, তাহলে দৈর্ঘ্য আসবে কত? 3 ইন্টু 16 মানে 48 মিটার। তাহলে এখান থেকে পরিসীমা কত আসবে? 2 ইন্টু 16 যোগ 48 তার মানে হচ্ছে 128 মিটার। তাহলে 128 মিটার হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তার মানে 4 ইন্টু বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হচ্ছে 128 মিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে অ্যাকচুয়ালি 32 মিটার। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথে বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো আর প্রস্থ 20% কমানো হলো, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? এখন দৈর্ঘ্য প্রস্থের উপরে কি ক্ষেত্রফল ডিপেন্ডেন্ট না? তাহলে এটা কিন্তু শতকরা হিসাবের ওই হ্রাস বৃদ্ধি মানে ক্রমিক শতকরা হ্রাস বৃদ্ধির ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো যেহেতু দৈর্ঘ্য 20% বাড়লো তাহলে আমরা বলতে পারি +20, আর প্রস্থ 20% কমলো তাহলে আমরা বলতে পারি -20 প্লাস -20 ইন্টু +20 ডিভাইডেড বাই হচ্ছে 100। তার মানে এটা 0 হয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে হচ্ছে -400 ডিভাইডেড বাই হচ্ছে 100। তার মানে হচ্ছে -4%। তার মানে অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা হ্রাস পাবে। কত পার্সেন্ট হ্রাস পাবে? 4% হ্রাস পাবে। ওকে, পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটায় বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। তো যদি দৈর্ঘ্যটা বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হয় তাহলে প্রস্থ কত হলে ক্ষেত্রফলটা বদলাবে না? তো আমি তো যখনই এখন দৈর্ঘ্য প্রস্থটা কত তাহলে সেখান থেকে ক্ষেত্রফল বের করে ফেলতে পারি 180 বর্গ সেন্টিমিটার। তো ক্ষেত্রফলটা বদলাবে না কিন্তু দৈর্ঘ্য তো বাড়াই দিলাম, 25 সেন্টিমিটার করে ফেললাম। তাহলে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য আমার ক্ষেত্রফলটা ঠিক রেখে প্রস্থ কত আসবে সেটা বের করতে হবে। তাহলে সেটা বের করে যদি ফেলি তাহলে আমি বলতে পারি ক্ষেত্রফল অপরিবর্তিত রাখলে প্রস্থ হবে হচ্ছে 7.2 মিটার। তাহলে প্রস্থটা আমার 7.2 মিটার হয়ে গেল। তাহলে প্রস্থের পরিবর্তনটা কত? আগে ছিল হচ্ছে 10 সেন্টিমিটার, এখন হয়ে গেল 7.2 সেন্টিমিটার। তার মানে প্রস্থ কতটুকু কমাতে হচ্ছে আমাকে? 2.8 সেন্টিমিটার। তার মানে প্রস্থর এই 2.8 সেন্টিমিটার কমায় ফেললে আমার ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। এখন এই ম্যাথটা আমাকে বলেছে যে একটা আয়তক্ষেত্রের এই
বিসি বাহু হচ্ছে 12 মিটার আর এসি এসি কর্ণ হচ্ছে 13 মিটার। আমাকে বের করতে বলেছে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত। এখন আমরা তো জানি যে একটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা বলে নিতে পারি না এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এসি হয়ে যাবে সেটার অতিভুজ, আর সি কে যদি সূক্ষ্মকোণ ধরে নেই তাহলে আমি বলতে পারি বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে আমার লম্ব। তাহলে আমি তো ভূমি জানি 12, অতিভুজ জানি 13, তাহলে লম্ব কত আসবে √13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, তার মানে হচ্ছে 5। তার মানে এবি বাহু হচ্ছে 5। তাহলে এখন এবি বাহু জানি, বিসি বাহু জানি, তার মানে আমি এখন দৈর্ঘ্য প্রস্থ জানি না। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আসবে? 5 × 12 অর্থাৎ 60 স্কয়ার মিটার। আশা করি ম্যাথটা আমরা বুঝে ফেললাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরের ম্যাথে বলেছে একটা রম্বসের দুইটা কর্ণ যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে রম্বসটার সমান বর্গটার ক্ষেত্রফল কত। তাহলে একটা রম্বসের কর্ণ যেহেতু আমি জানি, তাহলে রম্বসটার ক্ষেত্রফল যেটা হবে বর্গটারও কি সেম পরিমাণ ক্ষেত্রফল হবে না? তাহলে আমি যদি হাফ ইন্টু হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 72, তার মানে 36। তাহলে রম্বসটার সমান বর্গের ক্ষেত্রফল আসলে 36 বর্গ একক, আর রম্বসটার সমান বর্গের এক বাহুর দৈর্ঘ্য আমার আসবে হচ্ছে 36 এর রুট, অর্থাৎ হচ্ছে আমার 6 বর্গ একক, 6 একক। ওকে, পরেরটায় বলেছে একটা বর্গের কর্ণ হচ্ছে 6√2 একক। তাহলে উহার ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা বর্গ, বর্গটার একটা বাহু হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এ। এখন এটা হচ্ছে আমার কর্ণটা, তাই না? তাহলে আমি যদি ধরে নিই এটা হচ্ছে 90 ডিগ্রি, আমরা তো জানি এটা 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটা আমার কি হবে? একটা সমকোণী ত্রিভুজ হবে। এটাকে আমি নাম দেই এ বি সি। তাহলে এখন এবিসি ত্রিভুজের লম্ব হচ্ছে এ, ভূমি হচ্ছে এ, তাহলে অতিভুজ কি আসবে? √a² + a², তার মানে আমার আসবে হচ্ছে √2a। তাহলে এটা অতিভুজ হলেও এটা কি আবার বর্গের কর্ণ না? তার মানে আমরা বলতে পারি বর্গের কর্ণ ইজ ইকুয়াল টু অলওয়েজ আমার a√2, যেখানে এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। তো এখানে বলেছে একটা বর্গের কর্ণ হচ্ছে 6√2, তাহলে তার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে আমি বলতে পারি a√2 ইজ ইকুয়াল টু 6√2, তার মানে a ইজ ইকুয়াল টু 6। তাহলে তার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 একক। তাহলে ক্ষেত্রফলটা কত আসবে? 6 স্কয়ার অর্থাৎ 36 বর্গ একক। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এরই সঙ্গে চতুর্ভুজের চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি যেই ম্যাথগুলো আমি কভার করেছি সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমাদের পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আপনাদের থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।